এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। আমরা ইতিপূর্বে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন দেখেছি। আজকে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। লম্বচ্ছেদে ডিম্বাশয়কে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে বাইরে থেকে ভেতরের দিকে যে সমস্ত কলাকোষ এবং বিভিন্ন অংশগুলো দেখা যায়, ধারাবাহিকভাবে তাদের সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমেই দেখে নাও, এখানে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো বাইরে থেকে ভেতরের দিকে কি কি অংশ এখানে আছে। আমি এক এক করে নাম লিখছি। 1 নম্বর হলো জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। বা যাকে বলে জার্ম লেয়ার, যেখান থেকে ডিম্বথলি উৎপন্ন হয়। আসি এক এক করে নামগুলো আমরা। 2 নম্বর হলো জার্মিনাল এপিথেলিয়ামের পরে দেখো এখানে এর ঠিক নিচে এই জায়গা জুড়ে এটাকে বলা হয় শ্বেতান্তব বহিরাবরক। 2 নম্বর শ্বেতান্তব বহিরাবরক। নাম্বার 3, এবার এই শ্বেতান্তব বহিরাবরকের পর থেকে ভেতরের এই সমগ্র অঞ্চল কে বলা হয় স্টোমা বা ধাত্র। স্টোমা বা ধাত্র, এটা কেবল 2টো অঞ্চলে ভাগ করা হয়। ঠিক শ্বেতান্ত বহিরাবরক নিচ থেকে এই মাঝখান পর্যন্ত যে স্তরে ডিম্বথলিগুলো ছড়িয়ে আছে তাকে বলা হয়, এর 2টো অংশ। প্রথম অংশের নাম হলো কর্টেক্স। কর্টেক্স। আর একদম কেন্দ্রস্থলের যে অংশটা, এর নাম হলো, আমরা এই লেবেল করেছি কর্টেক্স। আর একদম কেন্দ্রস্থলের এই অংশটার নাম হলো মেডালা। কর্টেক্স, মেডালা। ক্লিয়ার? 4 নম্বর দেখো এই কর্টেক্স অঞ্চলে ছড়িয়ে আছে এদেরকে বলে ডিম্বথলি। 4 নম্বর হলো ডিম্বথলি। বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রকম কলাকোষ দ্বারা গঠিত এই ডিম্বথলি। এই ডিম্বথলির ফার্স্ট যে অংশটা, এর আবার অনেকগুলো ভাগ আছে। প্রথম সৃষ্ট ডিম্বথলি যাকে বলা হয় আদি ডিম্বথলি বা প্রাইমোডিয়াল ফলিকল। এবার তারপরে যার নাম প্রাথমিক ডিম্বথলি। প্রাথমিক ডিম্বথলি। তারপরে যার নাম এই যে এটা ক্রমবর্ধমান। এগুলো হচ্ছে এটা আদি, প্রাথমিক, এই দুটোকে আমরা গৌণ ডিম্বথলি। গৌণ ডিম্বথলি। তারপরে যেটা, এটা পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল। ক্লিয়ার? এই 4 প্রকার ডিম্বথলি আমরা এখানে দেখতে পাচ্ছি।
নাম্বার 5, এরপরে এই ডিম্বথলি বিদীর্ণ হয়, ডিম্বাণুমুক্ত হয়, তারপরে যে অংশটা তাকে বলা হয়, এই যে অংশগুলো এটা 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 এই বিভিন্ন পর্যায়ে এই যে অংশ এর নাম হচ্ছে তোমার পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি। ক্লিয়ার? এই কর্পাস লুটিয়ামের আবার কতকগুলো ভাগ আছে। সদ্য সৃষ্ট যে কর্পাস লুটিয়াম তার নাম কর্পাস হেমারেজিকাম, কর্পাস হেমারেজিকাম। রক্তপূর্ণ বিদীর্ণ প্রথম ডিম্বথলির নাম কর্পাস হেমারেজিকাম। তারপরে যদি নিষেক না হয়, এটা শুকিয়ে যেতে থাকে, ভেতরের কলাকোষগুলো মারা যায়, এর নাম হলো কর্পাস অ্যালবিকান্স, কর্পাস অ্যালবিকান্স। এবং শেষ পর্যন্ত এটা শুকিয়ে সূক্ষ্ম তন্তুর আকার ধারণ করে, যার নাম কর্পাস ফাইব্রোসাম, ফাইব্রোসাম। ক্লিয়ার? নাম্বার 6, আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হলো এই মেডালা অঞ্চলে কোষ গুচ্ছ, বহুতলাকার কোষ দ্বারা গঠিত গুচ্ছ গুচ্ছ কোষ পুঞ্জ দেখা যায়, যাদেরকে বলা হয় আন্তঃকোষ বা ইন্টারস্টেশিয়াল সেল। এই এক নজরে আমরা একটি ডিম্বাশয়ের লম্বচ্ছেদে এই অংশগুলো দেখা যায়। এবার এক এক করে আমি আবার সম্পর্কে বলবো এবং এদের কাজ উল্লেখ করব। দেখো, ফার্স্ট, জার্মিনাল এপিথেলিয়াম। জিনিসটা কি? দেখো, সব থেকে বাইরের দিকে এটা এক সারি ঘনতলাকার আবরণী কলাকোষ দ্বারা তৈরি, আবরণী কলাকোষ নির্মিত। এই যে এক সারি কলাকোষ নির্মিত স্তর, যাকে বলে জার্ম লেয়ার বা জার্মিনাল এপিথেলিয়াম। ক্লিয়ার? দেখো, সব থেকে বাইরের দিকে এর কাজ হলো ভ্রূণাবস্থায় ডিম্বথলি উৎপাদন, ডিম্বথলি উৎপাদন। এই ডিম্বথলি পরবর্তীকালে, এই আদি ডিম্বথলি পরবর্তীকালে রূপান্তরিত হয়ে প্রাথমিক, গৌণ এবং পরিণত ডিম্বথলি উৎপন্ন করে, যা থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। সুতরাং এই জার্মিনাল এপিথেলিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার কাজ ভ্রূণাবস্থায় ডিম্বথলি উৎপাদন। গেল 1 নম্বর। নাম্বার 2, দ্বিতীয় হল শ্বেতান্তব বহিরাবরক। এই জার্মিনাল লেয়ারের নিচে, নাম্বার 2, জার্মিনাল লেয়ারের নিচে দেখো, যোগ কলা দ্বারা নির্মিত যে স্তরটি, তারই নাম শ্বেতান্তব বহিরাবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, শ্বেতান্তব বহিরাবরক। ক্লিয়ার? কোথায়? জার্মিনাল এপিথেলিয়ামের নিচে। কি দ্বারা? শ্বেত তন্তু নির্মিত বা কোলাজেন তন্তু নির্মিত, শ্বেত তন্তু নির্মিত স্তর। ক্লিয়ার? কোথায় থাকে? জার্মিনাল এপিথেলিয়ামের নিচে, জার্মিনাল এপিথেলিয়ামের
টেলিয়ামের নিচে থাকে। এর কাজ কি? এরা আবরণী তৈরি করে। কাজ এক, এই যে ডিম্বাশয়ের আবরণী গঠন, ক্লিয়ার। 2 নম্বর, ভেতরের অংশগুলোকে রক্ষা করা, ভেতরের ডিম্বাশয়ের ভেতরের অংশগুলির সুরক্ষা। এই দুটো কাজ। নাম্বার 3, এবার আসে, তোমাদের নাম লিখেছিলাম স্ট্রোমা বা ধাত্র। দেখো, এই শ্বেতান্ত বহিরাগর নিচে থেকে ভেতরের একদম কমপ্লিট যে অংশটা, তাকে বলে স্ট্রোমা বা ধাত্র। এর দুটো ভাগ করেছিলাম। তাহলে ধাত্র কি? এই টিউনিকা অ্যালবুজিনিয়ামের নিচে, টিউনিকা অ্যালবুজিনিয়ামের অ্যালবুজিনিয়াম এর নিচে যোগকলা, কমা ডিম্বথলি, বিভিন্ন রকমের ডিম্বথলি, ডিম্বথলি এবং বিভিন্ন কোষগুচ্ছ, কোষগুচ্ছ, পেশিতন্তু বা যোগকলা তন্তু দ্বারা গঠিত যে অঞ্চল, তার নাম হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। এর মধ্যে ছোট হাতের প্রথম অংশের নাম হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। কোনটা? এটা স্ট্রোমার প্রথম অংশ, দ্যাট ইজ মেডালা এবং শ্বেতান্ত বহিরাবকের মাঝখানে। কোথায় থাকে? টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর কোথায়? অ্যালবুজিনিয়া ও মেডালার মধ্যবর্তী অংশে অবস্থিত, মধ্যবর্তী অংশে এটা থাকে। এখানে কি কি থাকে দেখো। 1, বিভিন্ন প্রকার ডিম্বথলি, বিভিন্ন প্রকার ডিম্বথলি। এখানে বিভিন্ন প্রকার ডিম্বথলি থাকে, আদি, প্রাথমিক, গৌণ এবং পরিণত ডিম্বথলিগুলোকে। অনেক সময় দেখা যায় যে অপরিণত ডিম্বথলির অংশবিশেষ, ধ্বংসপ্রাপ্ত অংশবিশেষও এখানে দেখা যায়, যাকে বলে অ্যাট্রেটিক ডিম্বথলি। অ্যাট্রেটিক, অ্যাট্রেটিক ডিম্বথলি জিনিসটা কি দেখো। অপরিণত ডিম্বথলির অংশবিশেষ এখানে রয়ে যায় অনেক সময়, তাকে বলা হয় অ্যাট্রেটিক ডিম্বথলি। এছাড়া কিছু যোগকলা তন্তু এখানে লক্ষ্য করা যায়। নেক্সট এসো, বি, মেডালা, ডিম্বাশয়ের কেন্দ্রস্থ অঞ্চল, কেন্দ্রস্থ অঞ্চল, ক্লিয়ার। এই মেডালা, এই কেন্দ্রস্থ অঞ্চলে মূলত থাকে কি কি? রক্তবাহ, লসিকাবাহ থাকে, অনৈচ্ছিক তন্তু থাকে, নার্ভ বা স্নায়ু। এছাড়াও ওই কোষগুচ্ছ
মাকু আকৃতির কোষপুঞ্জ প্রভৃতি এখানে থাকে এই মেডালা অঞ্চলে। দেখো এখানে রক্তবাহ আছে, এখানে ধমনী শিরা, তারপরে নার্ভ, এই সমস্তগুলো এখানে থাকে। এবার সামগ্রিকভাবে এই ধাত্র অঞ্চলটি কি কাজ করে ডিম্বাশয়ের মধ্যে? দেখ, এর কাজ হলো, এই ধাত্র অঞ্চলের কাজ হলো, 1 নম্বর কাজ বা রোমান 1 কাজ, ডিম্বথলিগুলোকে ধারণ করে। ডিম্বথলি ধারণ, ক্লিয়ার? নেক্সট 2 নম্বর, ডিম্বাশয়ের পুষ্টি, বিভিন্ন কোষগুলোর পুষ্টি, তারপরে উদ্দীপনা পরিবহন প্রভৃতি কাজের সঙ্গে জড়িত। ক্লিয়ার? এই গেল ধাত্র সম্পর্কে। দেখো 4 নম্বর আমরা যার সম্পর্কে বলবো, ডিম্বথলি। দেখো ডিম্বথলি, চার নম্বর ডিম্বথলি। জিনিসটা কি? দেখো, ভ্রূণাবস্থায় জার্মিনাল এপিথেলিয়াম থেকে সৃষ্ট কোষপুঞ্জ, যা মূলত ডিম্বাণু উৎপন্ন করে, বিভিন্ন হরমোন নিঃসরণ করে, তারই নাম ডিম্বথলি। ক্লিয়ার? তা বলি ডিম্বথলি কি? জার্মিনাল এপিথেলিয়াম থেকে সৃষ্ট, জার্মিনাল এপিথেলিয়াম থেকে উৎপন্ন যে কোষপুঞ্জ কি করে? ডিম্বাণু উৎপাদন, হরমোন ক্ষরণ, প্রভৃতি কাজের সঙ্গে জড়িত, তাকে বলা হয় ডিম্বথলি। করকম ডিম্বথলি আছে? নাম্বার এ, দেখো আদি ডিম্বথলি। আচ্ছা, তার আগে একটু বলে নি। দেখো, ভ্রূণাবস্থায় ডিম্বথলির সংখ্যা অনেক, অসংখ্য। জন্মের পরে এদের সংখ্যা নবজাতকের দেহে এদের সংখ্যা প্রায় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। ক্লিয়ার? নবজাতকের দেহে। এবার বয়স, এদের সংখ্যা কমতে থাকে। বয়ঃসন্ধিকালে এদের সংখ্যা দাঁড়ায় প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ, এবং বার্ধক্যে এদের সংখ্যা 0-তে নেমে আসে। ক্লিয়ার? আরেকটি উল্লেখযোগ্য জিনিস, স্ত্রীলোকের যৌন জীবনকালে প্রায় 400 থেকে 500টি ডিম্বথলি পরিণত হয় এবং ডিম্বাণু উৎপন্ন করে। লক্ষ্য করো, 400 থেকে 500 তার যৌন জীবনে ডিম্বথলি কি হয়? পরিণত হয় ও ডিম্বাণু উৎপাদন করে। ডিম্বাণু উৎপাদন করে। ক্লিয়ার? এবার আসি এক এক করে। কে? আদি ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকল। ডিম্বথলির প্রকারভেদ, এদের গঠনগত বৈশিষ্ট্য ও কাজ। প্রথমত, এ আদি ডিম্বথলি।
আদি ডিম্বথলি। ভ্রূণাবস্থায় সদ্যসৃষ্ট অপরিণত ডিম্বথলি, আদি ডিম্বথলি। সাধারণত ভ্রূণাবস্থায় তৈরি হয় এবং বয়ঃসন্ধিকালের আগ পর্যন্ত এদের সংখ্যা কিন্তু তোমরা দেখলে অনেক ছোট। কীরকম কি দিয়ে তৈরি? দেখ, এর গঠনে থাকে কে, এর গঠনে লক্ষ্য করো, সব থেকে কেন্দ্রস্থলে এই থাকে এক, তার নাম প্রাইমারি উসাইট। ক্লিয়ার? তাকে ঘিরে থাকে এক সারি কোষ, যার নাম ফলিকিউলার কোষ। ক্লিয়ার? অর্থাৎ এর একদম কেন্দ্রস্থলে এরকম থাকে এই, ঠিক আছে, প্রাইমারি উসাইট। একে বেষ্টন করে থাকে এরকম এক সারি কোষ। এর নাম প্রাইমারি উসাইট। এর নাম ফলিকিউলার এপিথেলিয়াম। এই আদি ডিম্বথলির কাজ হলো কি? প্রাথমিক ডিম্বথলি তৈরি করা। ক্লিয়ার? কাজ প্রাথমিক ডিম্বথলি গঠন। গেল নাম্বার বি। এবারে বয়ঃসন্ধিকালের পরে কিংবা পরবর্তী সময় FSH হরমোনের প্রভাবে এই আদি ডিম্বথলি প্রাথমিক ডিম্বথলিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? প্রাথমিক ডিম্বথলি। এর গঠনে কি কি অংশ দেখা যায়? দেখো, এর সব থেকে কেন্দ্রস্থলে উসাইটটি আকারে বৃদ্ধিপ্রাপ্ত। দেখো, এই হলো উসাইট, এটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে ফলিকিউলার কোষ ছিল, এই ফলিকিউলার কোষ থেকে দেখো চারপাশে সৃষ্টি হয় অনেকগুলো কোষ। এই ফলিকুলার কোষ বিভাজিত হয়ে তৈরি করে এর চারপাশে অনেকগুলো কোষ। এই কোষগুলোকে বলা হয় সাধারণত এই গ্রানুলোসা কোষ। এই গ্রানুলোসা কোষ আর তার চারপাশে থিকাল কোষ থেকে তৈরি হয় এরকম কোষ, যার নাম থিকাল কোষ তৈরি হয়। তাহলে এটার নাম থিকাল কোষ জড়ো হয়। থিকা স্তর তৈরি হওয়া শুরু করে থিকাল কোষ থেকে। এর নাম গ্রানুলোসা কোষ। এই ভেতরটার নাম প্রাথমিক উসাইট। ক্লিয়ার? এই হলো তোমার প্রাথমিক ডিম্বথলির গঠন। তাহলে এখানে আমরা এর গঠনে কি কি দেখতে পাচ্ছি? প্রাথমিক উসাইট, যেটা আগেও ছিল, আকৃতি বড় হয়।
এবার ফলিকুলার কোষ থেকে তৈরি হয়েছে কি? গ্রানুলোসা কোষ, গ্রানুলোসা কোষ। আর থিকাল কোষগুলো চারপাশে জড়ো হয়ে তৈরি করে থিকা স্তর, থিকাল স্তর। ব্যাস, এর কাজ কি? এই প্রাথমিক ডিম্বথলি থেকে গৌণ ডিম্বথলি তৈরি হয়। কাজ: গৌণ ডিম্বথলি গঠন। ক্লিয়ার? হলো গৌণ ডিম্বথলি, এই প্রাথমিক প্রাথমিক ডিম্বথলি হলো। এবার এই প্রাথমিক ডিম্বথলি থেকে গৌণ, আমি দুটো পর্যায়ে দেখি গৌণ ডিম্বথলি কি করে গঠিত হয়। নাম্বার সি, গৌণ ডিম্বথলি। নাম্বার সি, গৌণ ডিম্বথলি। দেখো, প্রাথমিক ডিম্বথলি থেকেই গৌণ ডিম্বথলি গঠিত হয়। ক্লিয়ার? এর গঠনে কি কি অংশ দেখা যায়? দেখো, আমি একটাই চিত্র, এখানে দুটো পর্যায়ে আমরা দেখিয়েছি গৌণ ডিম্বথলি। তোমরা আগে যে দেখেছ যে কোষটি দেখলে উসাইট, কেন্দ্রস্থলে এই উসাইট কোষটি আরো আকারে বর্ধিত হয়, এই উসাইট কোষ। ক্লিয়ার? এর চারপাশে আরেকটি আবরণী সৃষ্টি হয়। দেখো, এর নাম জোনা পেলুসিডা। ক্লিয়ার? এবার এই যে গ্রানুলোসা কোষগুলোর ভেতরে FSH হরমোনের প্রভাবে তরল পদার্থ জমতে থাকে, তৈরি হয় অ্যান্ট্রাম নামক তরল পদার্থপূর্ণ গহ্বর। এরকম অ্যান্ট্রাম তৈরি হতে শুরু করে। এই হলো গ্রানুলোসা কোষ, এই গ্রানুলোসা কোষ। এর ভেতরে এরকম গহ্বর তৈরি হতে শুরু হয়। এরকম এই গহ্বর তৈরি হতে শুরু করে। ক্লিয়ার? তরল পদার্থপূর্ণ এই গহ্বর, এই এগুলো হলো অ্যান্ট্রা। আর তার চারপাশে কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত হয়। এরকম এর উপরিভাগে এই থিকাল কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত হয়। এই একটা স্তর, কোষগুলো মাকু আকৃতির, রক্ত জালকপূর্ণ, এই যে স্তর, একে বলা হয় থিকা ইন্টারনা। এই থিকাল কোষগুলো এখানে শুনছি থিকা ইন্টারনা। এর পাশে লম্বাটে আকৃতির বা মাকু আকৃতির থিকাল কোষ এভাবে জমা হয়। এই থিকাল কোষ বাইরের দিকে এরকম কোষগুলো জড়ো হয়। একে বলে থিকা এক্সটার্না। তাহলে কি কি দিয়ে গঠিত? দেখো, এটা থিকা এক্সটার্না, নেক্সট থিকা ইন্টারনা, এই দুটো মিলে থিকা কোষস্তর। নেক্সট ভেতরের দিকে এই যে গহ্বর সৃষ্টি হয় তার নাম অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের মধ্যে তরল পদার্থ থাকে, লাইকর ফলিকিউলি বলা হয়। লাইকর ফলিকিউলি
ক্লিয়ার? এটা প্রাথমিক উসাইট, আকৃতিতে বড় হয় আগের থেকে, প্রাথমিক উসাইট। এবার এর পাশে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। ঠিক আছে? তাহলে দেখো গৌণ ডিম্বথলির গঠনে কি কি অংশ থাকে। আবার একবার, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, অ্যান্ট্রাম, তার মধ্যে লাইকার ফলিকিউলি। ক্লিয়ার? একদম কেন্দ্রস্থলে প্রাথমিক উসাইট, তার বাইরের দিকে থাকে জোনা পেলুসিডা। এগুলো নিয়ে গৌণ ডিম্বথলি গঠিত হয়। ক্লিয়ার? এই গৌণ ডিম্বথলি থেকে তৈরি হয় পরবর্তী পর্যায়ে পরিণত ডিম্বথলি, বা যার নাম গ্রাফিয়ান ফলিকল। দিস ইজ গ্রাফিয়ান ফলিকল। নাম্বার ডি। তাহলে এর কাজ কি? এর গঠনে দেখলে কি কি অংশ? কাজ হলো পরিণত ডিম্বথলি গঠন, পরিণত ডিম্বথলি গঠন। এবং এখান থেকে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণও শুরু হয়। এফএসএইচ হরমোনের প্রভাবে এই গৌণ ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন ক্ষরণ শুরু হয়ে যায়। ইস্ট্রোজেন ক্ষরণ। ক্লিয়ার? এই গৌণ ডিম্বথলি রূপান্তরিত হয় পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে। ডি। ডি হল গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। ক্লিয়ার? এই যে তোমরা গৌণ ডিম্বথলি দেখলে, এটাই পরিণত হয়, রূপান্তরিত হয়ে তৈরি করে পরিণত বা ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল। এটা অনেকগুলো কোষস্তর দিয়ে তৈরি, এর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন ঘটে। পরিবর্তনগুলো কি? প্রথম কথা, আগে তোমরা দেখেছিলে কয়েকটা অ্যান্ট্রাম তৈরি হয়েছে, এবার সবগুলো অ্যান্ট্রাম মিলে কেন্দ্রস্থলে একটা বড় অ্যান্ট্রাম তৈরি হয়। ক্লিয়ার? যার ফলে এই প্রাথমিক উসাইটটি একটু প্রান্তের দিকে সরে আসে। ক্লিয়ার? আর মেমব্রেনা গ্রানুলোসা দুটো স্তরে বিভক্ত হয়। একটা স্তর হলো ওই জোনা পেলুসিডার চারপাশে, যাকে বলে ডিসকাস প্রোলিজেরাস বা কিউমিউলাস উফোরাস। আর অ্যান্ট্রামকে ঘিরে যে স্তরটি থাকে গ্রানুলোসা কোষের, তার নাম মেমব্রেনা গ্রানুলোসা। আর তার চারপাশে অ্যাজ ইট ইজ থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এগুলো থাকে। ক্লিয়ার? তাহলে দেখা যাক এর গঠনে কি কি থাকে। এর ভেতরের দিকে এই এরকম জায়গায় ধরো সেই আকৃতি বড় হয়, কে যেটার নাম হচ্ছে তোমার ওই, এইবার এর কিছু পরিবর্তন আছে। যাই হোক, এই সেই প্রাথমিক উসাইট, এই সময় কি হয়, একটা বিশেষ পরিবর্তন। এইটা মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয় প্রাথমিক উসাইট, এবং ফার্স্ট মিউটিক বিভাজনের পরে এটা তৈরি করে গৌণ উসাইট, গৌণ উসাইট আর প্রথম পোলার বডি। সুতরাং এটা তখন রূপান্তরিত হয়ে যায় এই গৌণ উসাইট। এই সেই গৌণ উসাইট, এর চারপাশে আছে জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডা। ক্লিয়ার? একে ঘিরে আছে লবাবার এই মেমব্রেনা গ্রানুলোস, একে ঘিরে আছে গ্রানুলোসা কোষ, বিশেষ করে এই গ্রানুলোসা কোষগুলোকে বলা হয়
ডিসকাস প্রোলিজেরাস, ডিসকাস প্রোলিজেরাস। এই এবার একে আর এদিকে এর চারপাশে অ্যান্ট্রাম আছে, এই অ্যান্ট্রামকে ঘিরে যে গ্রানুলোসা কোষগুলো এখানে থাকে, এই অ্যান্ট্রামকে ঘিরে এর চারপাশে এই যে গ্রানুলোসা কোষগুলো বিদ্যমান। ক্লিয়ার? লক্ষ্য করেছ? এর চারপাশে এই যে গ্রানুলোসা কোষ, এই এর চারপাশে এই হচ্ছে কিউমুলাস উফোরাস বা ডিসকাস প্রোলিজেরাস, এটার নাম হচ্ছে মেমব্রেনা গ্রানুলোসা। এবং এর চারপাশে তোমার রয়েছে বিশেষ করে থিকা ইন্টারনা, থিকা ইন্টারনা, থিকাল কোষগুলো সাজানো আছে, এর নাম থিকা ইন্টারনা। এই থিকা ইন্টারনা, তাকে ঘিরে আছে থিকা এক্সটার্না। এই থিকা ইন্টারনা রক্তজালক সমৃদ্ধ কোষ, এর চারপাশে আছে এরকম মাকু আকৃতির থিকাল কোষগুলো সাজানো আছে, লম্বাট, এটা মাকু আকৃতির কোষ, থিকাল কোষ, যার নাম থিকা এক্সটার্না। ক্লিয়ার? তাহলে এটার নাম থিকা এক্সটার্না, এর নাম থিকা ইন্টারনা, এটার নাম মেমব্রেনা গ্রানুলোসা, এটার নাম কিউমিউলাস উফোরাস বা ডিসকাস প্রোলিজেরাস। এই পর্দার নাম জোনা পেলুসিডা, এর নাম এই সময় এটাকে বলা হয় গৌণ উসাইট, এর নাম অ্যান্ট্রাম, এর ভেতরের গহ্বর, এর ভেতরের তরলকে বলা হয় লাইকর, ফলি কিউলি। ক্লিয়ার? একটা পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান, এটা আলাদা করে অনেক সময় পরীক্ষা, এর গঠনে এই অংশগুলো দেখা যায়। আচ্ছা, এবার আমরা দেখব এই যে গ্রাফিয়ান ফলিকল, ঋতুচক্রের চতুর্দশ দিবসে এই গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয় এবং ডিম্বাণু নিঃসৃত হয়। এগুলো অভিলুশন। ক্লিয়ার? ডিম্বাণু নিঃসরণ, এর কাজ ডিম্বাণু নিঃসরণ, কাজ এর গঠনে এই অংশগুলো, কাজ ডিম্বাণু নিঃসরণ। আর এই পরিণত ডিম্বথলি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, যা খুবই উল্লেখযোগ্য স্ত্রীলোকের ক্ষেত্রে। প্রোজেস্টেরন ক্ষরণ বিশেষ করে এখানে শোনো, এই পরিণত ডিম্বথলি থেকে প্রোজেস্টেরন না, একটু ভুল বলা হচ্ছে, প্রধানত ইস্ট্রোজেন এখান থেকে ক্ষরিত হয়। ইস্ট্রোজেন ক্ষরণ, এর মুখ্য ভূমিকা ইস্ট্রোজেন ক্ষরণ। এফএসএইচ হরমোনের প্রভাবে
এই পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। বিশেষ করে এই গ্রানুলোসা কোষগুলো থেকেই ইস্ট্রোজেন ক্ষরণটা হয়। ক্লিয়ার? এবার আসে ঋতুচক্রের চতুর্দশ দিবসে ডিম্বাণু নিঃসরণ হয়ে গেলে যে বিদীর্ণ ডিম্বথলি, ক্লিয়ার, তার নাম তোমরা এখানে দেখছো, এর নাম পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম। আমরা এবার আলোচনা করব ডিম্বথলি ছিল তোমার এর পরের আলোচনা। 1 নম্বর হলো এই জার্মিনাল এপিথেলিয়াম, 2 নম্বর শ্বেতান্ত বহিরাবরক, 3 নম্বর হচ্ছে স্ট্রোমা। ক্লিয়ার? 4 নম্বর হলো ডিম্বথলি। ডিম্বথলির পরে আসছি আমি এই পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম বা লিউটিয়াম। 5 নম্বর হচ্ছে বোধ হয় 5 পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম বা লুটিয়াম। ক্লিয়ার? ঋতুচক্রের চতুর্দশ দিবসে ডিম্বাণু নিঃসরণ হয়ে যাওয়ার পরে এই পরিণত ডিম্বথলিটা যে অংশে পরিণত হয় বা যা উৎপন্ন করে তারই নাম কি? পিত গ্রন্থি। লক্ষ্য করো তাহলে পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম কি? পরিণত ডিম্বথলি, ডিম্বাণু নিঃসরণ, ডিম্বাণু নিঃসরণের পরেই যা উৎপন্ন করে তারই নাম পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম। শোনো, এখানে একটা কথা বলে রাখি, এই পিত গ্রন্থির আয়ুষ্কাল ডিম্বাণু নিঃসরণ থেকে পরবর্তী রজচক্র, দ্যাট ইজ 28 দিন শেষ হওয়ার পরে, এই পরবর্তী ঋতুচক্র শুরু হয় 28 দিনের পরে, এই 28 দিন পর্যন্ত আয়ুষ্কাল। এই সময়ে যদি নিষেক ঘটে তাহলে এটা স্থায়ী হয় প্রসব পর্যন্ত, তা না হলে ওই 28 দিনের মধ্যেই এটা বিনষ্ট হয় এবং ধ্বংস হয়ে যায়। তা প্রথমত ডিম্বাণু নিঃসরণের পরেই এর মধ্যে রক্ত জালকের পরিমাণ, রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। এই অবস্থায় একে বলা হয় কর্পাস হেমারেজিকাম। আমি আগে লিখেছি। তাহলে প্রথম পিত গ্রন্থির যে প্রথম অবস্থা, রক্তপূর্ণ যে পিত গ্রন্থি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই কর্পাস লুটিয়ামের কোষগুলো এই ডিম্বাণু নিঃসরণের পর বৃদ্ধি পায় আকার আয়তনে, এবং এর মধ্যে এক প্রকার লিউটিন বা লুটেইন নামক পিত বর্ণের গ্রন্থি সঞ্চিত হয়, ফলে এর নাম হয়েছে পিত গ্রন্থি। ক্লিয়ার? আবার একটা কথা, এই সময় এই যে থিকা এক্সটার্নাল কোষ থেকে কিছু কোষ এই তোমার গ্রানুলোসা কোষের মধ্যে ঢুকে পড়ে, যারা তৈরি করে প্যারা লুটেইন কোষ, যাদের মধ্যেও লিউটিন থাকে। এরা সকলেই মিলে এই কর্পাস লিউটিয়াম গঠন করে এবং এর বর্ণটা পিত বর্ণের, তাই নাম হয়েছে, যেহেতু পিত বর্ণের রঞ্জক থাকে, এর নাম পিত গ্রন্থি। ক্লিয়ার? এবার প্রথম অবস্থায় ডিম্বাণু নিঃসরণের পরে এটা রক্ত পরিপূর্ণ হয়, যার নাম কর্পাস হেমারেজিকাম। আমি নামটা আগেও লিখেছি, হেমারেজিকাম। এবার নিষেক না হলে
এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, তারপরে যার নাম হয় কর্পাস অ্যালবিকান্স। ক্ষয়প্রাপ্ত পিত্তগ্রন্থি। এবার আরো কিছুদিন পরে এটা শুক্রতন্তুতে রূপান্তরিত হয়, যার নাম কর্পাস ফাইব্রোসাম। ক্লিয়ার? তাহলে দেখো এটা পরি। এবার পরবর্তী ঋতুচক্র, একটা ঋতুচক্র শেষ হলে 28 দিন লাগে, 28 দিন পর্যন্ত এটা এই অবস্থায় আসে, তারপর এটা একদম ধ্বংস হয়ে যায়। যদি নিষেক ঘটে তাহলে কিন্তু এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর থেকে এই বিভিন্ন হরমোন, বিশেষ করে প্রজেস্টেরন খরিত হয়, যা গর্ভাবস্থা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ক্লিয়ার? এবারে এর কাজ, এই পিত্ত গ্রন্থির কাজ, এর 1 নম্বর কাজ হলো প্রজেস্টেরন ক্ষরণ। 2 নম্বর কাজ, এর থেকে কিছু ইস্ট্রোজেনও খরিত হয়, ইস্ট্রোজেন ক্ষরণ। এছাড়া এর থেকে রিল্যাক্সিন বলে একটা হরমোন খরিত হয়, রিল্যাক্সিন ক্ষরণ প্রভৃতি কাজের সঙ্গে জড়িত। নাম্বার 4 আরেকটি অংশ, এই নাম্বার 6 আরেকটি অংশ, এর নাম হলো আন্তর্কোষ। নাম্বার 6 আন্তর্কোষ। দেখো মেডালা অঞ্চলে কিছু বহুতলীয় কোষের গুচ্ছ বা পুঞ্জ দেখা যায়। সাধারণত অবিদীর্ণ ডিম্বথলি এবং স্ট্রোমার কোষ থেকে এটা তৈরি হয়। এর নাম কি? আন্তর্কোষ। কিসের থেকে তৈরি হয়? অবিদীর্ণ ডিম্বথলি আর স্ট্রোমার কোষ, কিছু স্ট্রোমার কোষ, এ দুটো মিলিত হয়ে তৈরি করে এই কোষগুচ্ছ। এটা রক্তজালক সমৃদ্ধ, এই কোষগুলোতে সুস্পষ্ট মাইটোকন্ড্রিয়া, তাছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু, সুস্পষ্ট নিউক্লিয়াস, ফ্যাট সঞ্চিত থাকে, ফ্যাট বিন্দু বা ড্রপলেট, ক্লিয়ার, ইত্যাদি জিনিসগুলো এর মধ্যে থাকে। এর কাজ হলো ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ, ক্লিয়ার? দেখো ধারাবাহিকভাবে আমি এই ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ করে এর অংশগুলো কিন্তু আলোচনা করেছি। শেষ হলো ডিম্বাশয়ের লম্বচ্ছেদ, এ আণুবীক্ষণিক গঠন। ভালো থাকবে, শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।